বন্ধু মায়ার জাদু জানে আমার পরাণ ধৈরা টানে পিরিতেরি বন মারিয়া চাইয়া নয়নে। আমার আব্বুর জীবনের প্রথম শখ ছিল যে আমার কন্যা একজন শিল্পী হবে। আমার ৬-৭ বছর গানের ক্লাস হয়েছে। অতটুকু তৈরি করার পরে কিন্তু আমি ইন্ডাস্ট্রিতে এসেছি। মানুষের মধ্যে যখন শয়তানের আবির্ভাব হয়ে যায় তখন এই মুখ দিয়ে না অনেক কিছু বলে ফেলে, আর মানুষের মুখই কিন্তু সব থেকে বড় শত্রু মানুষের। তোমার পছন্দের শিল্পীকে? লতাজি, হৈমন্তী শুক্লাদি। এখনো স্টেজে যদি কারো গান বেশি করি সেটা হচ্ছে রুনালালা ম্যামের। সিনেমার প্লেব্যাক নিয়ে কিছু বলতে চাও কিনা? এখন ওইভাবে কাজ করা হয় না। শাকিব খানের মাটির ঠিকানা সিনেমাতেও আমি কাজ করেছি। আমার সবসময় ইচ্ছা ছিল যে অডিও বাজারে কাজ করার জন্য, যেটা হচ্ছে বড় একটা জায়গা, ওখানেই আমি কাজ করছি। আমার ৮০০ গানের উপরে গান হয়ে গেছে, ইয়াংদের মধ্যে ৮০০ গান করে ফেলছি। আপকামিং প্রজেক্ট কি কি আছে? সানাই, এই গানটা বেশ চলছে, একটু দুলান শুনে ফেলি। আচ্ছা। আমি কি আর সস্তায় তোমার সাথে মানা, নালিশে বার করব আমি ডাইরেক্ট গিয়ে থানা। দর্শক সবাইকে ওয়েলকাম করছি আইসিসিএল প্রেজেন্স টিবিএস স্পটলাইটে। সঙ্গে আছি মৌসুমী মৌ, আর আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন দর্শক, তার সুরের মায়ার জাদুতে আমরা সবসময় মুগ্ধ হই। তিনি আমাদের বানিয়া বন্ধু, আমাদের রঙিলা বন্ধু, আবার কখনো কখনো অন্য নামেও কিন্তু তাকে আমরা ডাকতে পারি। কলিজার ভেতরে গিয়ে তার গান, তার সুর একেবারে লাগে আমাদের, এবং মনে হয় যে তার গানগুলো বোধহয় আমাদের ইমোশন, আমাদের ভালোবাসা, ভালো লাগা, দুঃখ, কষ্ট, বেদনা সেগুলোকে কেন্দ্র করেই তৈরি। আমি তো বরাবরই যখন তার গান শুনি আমার কাছে মনে হয় গানটি বোধহয় আমার জন্য সৃষ্টি হয়েছে। যাই হোক, প্রত্যেকটি গান মানুষের জীবনের গল্প বলে, আর তার জীবনের গল্প আজকে আমরা শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী আমার মিতা, মৌসুমী আক্তার সালমা। হ্যালো, কি খবর? এই তো আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগছে শাড়িতে। আমি ভেবেছিলাম যে হয়তো শাড়ি পরবে না, আজ কোনো ড্রেস পরে আসবে। আমি আগে জানি আমি নিজেও শাড়ি পরে আসতাম। এখন না শাড়িটা পরতে বেশি ভালো লাগে। দারুণ। এবং আগের থেকে সুন্দর হয়েছে আপু তুমি। গতকালকের শো কেমন ছিল? রংপুর থেকে এলে আমি যতটুকু দেখছিলাম ফেসবুকে। আজকে যে শো করব এটা নিয়েও আমি টেনশনে ছিলাম। সকালবেলাও কিন্তু বলেছি যে আমি বোধহয় আজকে পারবো কি পারবো না। পরে কথা হলো যে না, ঠিক আছে, 1 ঘন্টা রেস্ট হলেও আসেন। এত লং জার্নি করেছি, মানে ব্যাপারটা হচ্ছিল যে আমাদের ইনস্ট্যান্ট প্রোগ্রামটা কনফার্ম হয়েছে। আমি সবসময় আমার টিম নিয়ে ফ্লাইটে যাই, তো ইনস্ট্যান্ট যখন টিকিট কাটা হয় বা সবকিছু মিলিয়ে এটা একটা মানে খরচটা কিন্তু অনেক হাই হয়ে যায়। তো যখন দেখলাম যে আমি আমার টিম ছাড়া একা একা ফ্লাইটে চলে যাব, এটা আবার আমার একদম খারাপ লাগে। সো করছি কি যে সবাই মিলে কষ্ট করে। এটার মধ্যে কিন্তু আনন্দ আছে। লং জার্নিতে টিম মিলে অনেক আড্ডা দেওয়া, ঘোরা, খাওয়া দাওয়া, রাস্তা বিভিন্ন টং দোকানের চা খাওয়া, এটা একটা ডিফারেন্ট আনন্দ, মজা লাগে। তারপরে যেহেতু একটু লং ডিস্টেন্স ছিল, যার কারণে একটু কষ্ট হয়ে গিয়েছে, বাট ভালো লেগেছে যখন দর্শকের অনেক ভালোবাসা নিয়ে ফিরেছি। মায়ার জাদু দিয়ে আমি শুরু করলাম। মায়ার জাদু অলরেডি বোধহয় 2 কোটি ভিউ ছাড়িয়ে গেছে, ক্রস করেছে, রাইট? সো এটা কিন্তু এখন মানে ট্রেন্ডিং এ রয়েছে এবং খুবই চমৎকার একটি গান, খুবই রোমান্টিক, আবার একটু মানে স্যাড রোমান্টিক বলতে পারি আমি। একটু কি শোনানো যাবে? স্যাডের থেকেও মজার বিষয় হচ্ছে যে এখন আসলে ভালোবাসাটা এক এক রকম, তো একজনের কাছে এক এক রকম। কে যে তার নিজের প্রিয় মানুষটাকে মানে কোন গান দিয়ে একটু শোনাবে বা ওই গানটা শুনবে। তো আমি প্রথমে থ্যাঙ্কস জানাই তানভীর আহমেদকে, গানটি লিখেছেন এবং এই গানটি সুর করেছেন হচ্ছে আমাদের রোমন দেওয়ান। এই গানটা মিউজিক এবং আমার সঙ্গে গিয়েছে শাহিন রানা। আচ্ছা। আর এই গানটি রিলিজ হয়েছে টিয়াট্টো মিডিয়া থেকে। তো পুরো টিমকে ধন্যবাদ, একটা মিষ্টি গান পেয়েছি এবং দর্শকের তো ভালোবাসা রেগুলার বাড়ছে, মানে ভিউ বাড়ছে আর কি। বন্ধুর মুখে সুখের ছায়া দেখলে তারে লাগে মায়া, হাসি মুখে কইলে কথা শান্তি লাগে মন। বন্ধু মায়ার জাদু জানে আমার পরাণ ধৈরা টানে, পিরিতেরি বন মারিয়া চাইয়া নয়নে। তোমায় বোঝাই গো কেমনে, তোমার মায়া আমায় টানে,
দুই নয়নে আছে জাদু বলে মনে প্রাণে, এত মায়া লাগে কেন চাইলে তোমার পানে, এত মায়া লাগে কেন চাইলে তোমায় পানে, মনে সুতাই মন বন্ধেয়া আলগা থাই কাটানে, বন্ধু মায়ার জাদু জানে আমার পরাণ ধৈরা টানে, পিড়িতেরি বন মারিয়া ছায়া নয়নে। বাহ, দারুণ দারুণ দারুণ, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু একটা ফেসবুক পোস্ট পড়তে চাই তোমার নিজেরই দেয়া আপু। পোস্টটাতে তুমি যেটা লিখেছিলে আমি সেই কথাগুলো একটু বলতে চাই। লিখেছো 13ই আগস্ট তুমি এটা পোস্ট করেছিলে এবং লিখেছো মানুষের মতো বেঈমান এই দুনিয়াতে আর কিছু হয় না, পায়ের নিচে মাটি হয়ে গেলে সব ভুলে যায়। আমরা জানি এটা একদমই সত্য কথা। জীবন বোধ থেকে মানুষের সঙ্গে তো একটা দীর্ঘ সময় তোমার বসবাস, কারণ অনেক মানুষের সঙ্গে তো চলতে হয় আমাদেরকে মিডিয়া ইন্ডাস্ট্রিতে। একটু যদি বলি যে কোন বোধ থেকে এই পোস্টটা দেয়া? শোনো, মজার ব্যাপার হচ্ছে আমি অনেক কিছু উপলব্ধি করি, অনেক কিছুই, কিন্তু এটা আমি আসলে খুব প্রকাশ করি না। মাঝে মাঝেই আবার মানে যেহেতু তুমি সবকিছুর সাথে কানেক্টেড আছো এই জন্য তুমি দেখেছো। ব্যাপারটা হচ্ছে এরকম যে অনেক সময় আমি কিছু লিখলে মানুষ এটা আমার পার্সোনালি করে ফেলে, বাট কিছু কিছু সময় এরকমটা হয় যে ধরো তুমি কারোর জন্য কিছু করলে, যে মানুষটা হয়তো বা অনেক বেশি অসহায় ছিল তাকে সাহায্য করলে, বা থাকে না যে তাকে পথ দেখানো, তুমি একটু তাকে সহযোগিতা করলে, ওই মানুষটারই যখন একটু অবস্থান ভালো হচ্ছে, তোমাকে এর আগে দেখলে হয়তো বা যে সালাম করা বা একটা সম্মান, যখন সে একটা লেভেলে চলে গেল, সম্মান তো দূরের কথা, দেখা গেছে তোমার সামনে সে পা নড়ায় দুলাই কথা বলতেছে, তখন তার প্রথম কাজ হয় তোমার পেছনে লাগা। না, পেছনে লাগাটাকে দেখো, আমি ওইরকম স্কোপটা কখনোই কাউকে দিই না যে কেউ আমার এসে পেছনে লাগুক। আবার ওইরকম ফ্রেন্ডশিপও আমি করি না যে একদম পাগল হয়ে গেলাম আর কি। তোমার মিডিয়াতে ফ্রেন্ডের সংখ্যা বোধহয় অনেক কম। একদম অনেস্টলি যদি তুমি শুনতে চাও, আমি সবাইকে ভালোবাসি, কিন্তু আমার কারোর সাথে স্পেসিফিকলি উঠা বসা হয় না, কারণ আমি সবার মানে ধরা ছোঁয়ার বাইরে থাকি। কেন জানো? কারণ যখন আমরা একটা জায়গায় বসবো বা মিশবো, 10টা কথা হবে, আমরা মানুষ তো, আমাদের সব থেকে বড় শত্রু হচ্ছে শয়তান। তো এই মানুষের মধ্যে যখন শয়তানের আবির্ভাব হয়ে যায়, তখন এই মুখ দিয়ে না অনেক কিছু বলে ফেলে, আর মানুষের মুখই কিন্তু সব থেকে বড় শত্রু মানুষের। তো আমার মানে মুখটাকে আমি অলওয়েজ কন্ট্রোল করার চেষ্টা করি, বুঝছো? মানে আমি অলওয়েজ ফাইটিং মাই মানে শত্রু, মানে শয়তানের সঙ্গে ফাইট করি অলওয়েজ, বুঝছো? কারণ আমার শত্রু তো নাই, কারণ আমার শত্রুকে তো আমি চোখে দেখছি না, আর যে শত্রু আমাদের মানুষের হিউম্যান বিং এর, সেই শত্রুকে আসলে চোখে দেখা যায় না, সে তো অলওয়েজ রেডি একজন আরেকজনের সাথে ফাইটিং করার জন্য। তো আমি ওর সঙ্গে মনে মনে ফাইট করি, তুমি যাতে আমাকে ফাইটে ফেলবো আমি ওইদিকে পা দিব না, এরকম একটা ব্যাপার। এই যে আমরা সবসময় তোমাকে লালন কন্যা বলি, এবং ক্যারিয়ারের তো একটা লম্বা সময় তুমি পার করেছো, এর মাঝে অনেক অর্জন, অনেক ভালোবাসা। আজকে আমরা শুরুর আগেও কিন্তু আমাদের টিভিএস পরিবারের ঊর্ধ্বতন কয়েকজন এসে তোমার সঙ্গে দেখা করে গেছে যে তোমাকে তারা খুব ভালোবাসে। যখন সবাই বলে যে সেই ছোট্ট সালমা এখন বড় হয়ে গেছে, এবং তুমি এটাতে একটু বোধহয় মানে অনেক আনন্দিত হও, তো ডেফিনেটলি আমার মাঝে মধ্যে মন খারাপও হয় যে সবাই ছোটই কেন আমাকে থাকতে হবে। আসলে ব্যাপারটা হচ্ছে কি যে দর্শক একটা 12 বছরের একটা মেয়েকে দেখেছে, তো যখন প্রথম টেলিভিশনে দেখেছে যে ছোট্ট মুখটা, যেমন এখন আমার মেয়ে আমার মতো, ওর বয়স কত হলো? ওর তো এই তো 12 ক্রস করে 13তে পড়বে। বাহ, দারুণ। তো ব্যাপারটা হচ্ছে এইরকম যে ও যে একটা ওর আর আমার ফেস অলমোস্ট আমার ফেস একই রকম, তো ওকে দেখলে এখন মানুষ ওই সালমাকে খুঁজে পাবে। হ্যাঁ, কারণ ওর তো আমি মা, মানে মেয়ের থেকে মাকে তো একটু হলেও ডিফারেন্স লাগার ব্যাপার। কিন্তু আসলে দর্শকের ব্যাপারটা হচ্ছে দর্শক আমাকে এত ভালোবাসে, আমি সো লাকি এই অর্থে যে দর্শক যে আমাকে এখনো ওই স্নেহ মায়ার জায়গাটায়, ছোটবেলাটা তো আসলে সবার মায়ার লাইফ হয়, তো ওই রকম ভাগ্যবতী কয়জন হয় বলো? আমি মানে করি যে অনেক সময় এসে বলে কি, আল্লাহ তুমি অনেক হেলদি হয়ে গেছো, বাট আমি তখন বলি যে এইটুকু হেলদি তো আমাকে সুস্থ থাকতে হলেও হতে হবে।
সো টিভি স্ক্রিনে আমাদেরকে যেমনটা হেলদি লাগে, আমরা তো আসলে বাস্তবে সেরকমটা না, ক্যামেরাতে তো একটু ফ্যাট বেশি লাগে। তো এনজয় করি, ভালোবাসাটা তো আছে, এটা থাকা দরকার। তুমি কি অনেক ফুডি, খেতে ভালোবাসো নাকি না? আগে ছিলাম, এখন একদম ডায়েট করছি। আহা, কি 6 খেতে months সবচেয়ে বেশি হলো ভালোবাসতে? আমি কাবাব খেতে খুবই লাইক ও করি, বাবা, এবং সেটা আমি টার্কিশ কাবাব আমার খুব পছন্দের। আচ্ছা ওকে, বাই দ্য ওয়ে খাবার নিয়ে গবেষণা করছি, দর্শক আবার বলবেন না অন্য কিছু। কোনো আমি অসুবিধা খেতে নেই। পছন্দ করি, মানে যার কিন্তু যেটা তোমার ভালো লাগে। হাতের কোন রান্না সবচেয়ে বেশি চমৎকার হয়, আমি মানে স্পেশাল হচ্ছে ডিশ? বিভিন্ন স্টাইলের বিফ এবং বিরিয়ানি করতে পারি, বিভিন্ন বাবা। স্টাইলের। যেমন মনে করো আমি কাবুলি পোলাও করতে পারি, হায়দ্রাবাদের বিরিয়ানি করতে আই পারি, বাবা। তারপরে হচ্ছে আমাদের তেহারি করতে পারি একদম হ্যাঁ, ঢাকার, তারপরে কাচ্চি তো মাস্ট পারি, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আরেকটা আমি নাম ভুলে যাচ্ছি, আমি অনেক কিছু ভুলে যাই, যাই হোক আচ্ছা ওকে, ওটাও খাপসাও করতে পারি। ও বাবা, খাপসা আমার তো খুব প্রিয়। সবকিছু মিলায় আমি অনেক স্টাইলের বিরিয়ানি খেতে, মানে বিরিয়ানি আমি পছন্দ করি। আমি জানি না, বাসায় কি সালমার কখনো রান্না করা হয়? বাসায় আমি কাজের দিন বাদে রেগুলার রান্না করি। দারুণ দারুণ। আমি তার মানে কালকেও রান্না ভাইয়া করছি। বাচ্চা সবাই আসলে তোমার রান্না খেতে হ্যাঁ, পছন্দ ওই করে। রান্না করলে ওই দিন আর মানে তরকারি থাকে না কিছু আর কি, বুঝছো? তো আর হ্যাঁ। আমার বাসায় মেয়েরা আছে, ওরাও রান্না হুম, হুম, করে, হুম, হুম। কিন্তু ওদের তরকাটা ওদেরকেই খেতে হয় পরে, আহা। এই জন্য একটু কষ্ট হয়ে যায়, তো যার কারণে আমাকেই রান্না করতে হয়। একটু খুব পার্সোনাল গল্পে যাব। হুম। ভাইয়া আর তোমার কেমিস্ট্রি গল্প, আমি মাঝে মধ্যে তোমাদের ছবি দেখি একসঙ্গে ফেসবুকে, হুম। আমার খুব ভালো লাগে, এবং দুজনের মধ্যে বোঝাপড়াটা খুব চমৎকার। ঝগড়াটা লাগে কি নিয়ে? এমনিতে তো পার্সোনাল গল্প আমি বলতেই চাই না, হ্যাঁ, আই নো দ্যাট। কারণ ব্যাপারটা কি শোনো, মানে মানুষের জীবনটা একটু অন্যরকম। তো এই ধরো তুমি দুটো ভালো কথা বললা, ওই ভালো কথার নিচেও একটা কমেন্ট আসে, দেখি কয়দিন ভালো যায়, এটা সত্য, বুঝছো? তো আমি মানে হ্যাঁ। পার্সোনাল বিষয়গুলো টেলিভিশনের মাঝে এইভাবে বলতে চাই না। তারপরে একটা কথা আমি আমি নিজের থেকে বলতে চাই যে আমি মনে করি যে একটা মানুষ যারা হচ্ছে ওয়ার্কিং উম্যান, তাদের উচিত সবকিছু ব্যালেন্স করা। রাইট, আমি আমার সংসারটাকে সুন্দর করে ব্যালেন্স করে, দুর্দান্ত। মানে চেষ্টা করি প্রত্যেকটা মেম্বারকে, একদম শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে হাজবেন্ডকে, আমার সন্তান, আমার মা বাবা, আমার মানে এনভায়রনমেন্টের মধ্যে, আমার পরিবারের মধ্যে যে কজন মানুষ, আমি সবাইকে ভালো রাখার চেষ্টা করি। এটা দুর্দান্ত, এটা করাটা বুঝছো? কিন্তু সবচেয়ে বেশি হ্যাঁ, ইম্পর্টেন্ট। এটাই করি। করার পরে তারপরেও যদি মাঝে মাঝে কোনো রকম কোনো কিছু হয়, তারপরেও বলি যে এটা করার দরকার ছিল, পারছি না, কিছু মনে করো না প্লিজ। তার মানে তোমার মধ্যে যে সবসময় আমরা বিনয়টা দেখি, এটা কিন্তু শুধু আমরা যে বাইরের মানুষেরা দেখি এমনটা না, বিনয়টা শুরু হয়েছে ঘর থেকে। ধরো সকালবেলায় ব্রেকফাস্টের টাইমে ধরো আমি ব্রেকফাস্ট বানিয়ে দিতে পারলাম না, আমার শরীর খারাপ, তো আমি সকালবেলায় উঠেই তখন একটা টেক্সট করে ফেলি। আমাদের একটু টেক্সটিং হয় রেগুলার, এটা কিন্তু খুব রোমান্টিক একটা ব্যাপার। রোমান্টিক এত কিছু জানি না বাবা, টেক্সট করি, যে কোনো কিছু হলে ফোনের থেকে টেক্সট করে ফেলি। গান শোনানো হয় বাসায় ভাইয়াকে নাকি না? না, এটা হয়ে ওঠে না। কিন্তু রেওয়াজ করো তো তুমি নিয়মিত? আমি যখন রেওয়াজ করি সে তখন ব্যস্ত থাকে কোর্ট নিয়ে, সো খুব স্বাভাবিক, তখন তো ওভাবে হয়ে ওঠে না। আমি দুজনের প্রফেশনে এত বেশি ব্যস্ত থাকা হয়, মানে ওইরকম সময় হয় না যে একটা মানে বসে মনের মতো করে বসে তুমি গল্প করবে। আমাদের মধ্যে আসলে ওর সাথে আমার টকিং যেটা হয়, মানে ইটস ভেরি প্রফেশনাল টকিং। ইটস লাইক এটা করতে হবে, কাজ করতে হবে, গোছাতে হবে, সংসারকে এগিয়ে নিয়ে যেতে হবে, মানে পরিবার, নিজেদের জীবন, হ্যাঁ, নিজেদের প্রফেশন, এই ব্যাপারগুলো বেশি, আড্ডাটা এগুলাই বেশি, মানে ওই ব্যাপারগুলো আমাদের হয়ে ওঠে না। আর ও একটু আমি দেখতেছি যে ইদানিং আসলে ক্রিমিনাল ল প্র্যাকটিস যেহেতু করে, অনেক আসামি বা অনেক ওই ধরনের কিছু মানে যখন হয় না, তখন থেকে অটোমেটিক ওরও মুড অফ থাকে। ধরো আজকে একটা ফ্রড কোনো নারীর একটা বিষয় নিয়ে ধরো সে মামলা লড়ে আসছে, ওই দিন দেখবো আমার দিকে একটু তাকাচ্ছে কেমন কেমন করে, আমি তখন বুঝেই ফেলি যে সামথিং ইজ রং, ভাই আজকে একদম সাইলেন্ট হয়ে যেতে হবে, কোনো কথা বলা যাবে না। আমি বলছি শোনো, তুমি যে ক্লায়েন্টের মামলা করে আসছো, আমি তো ঘরে ছিলাম, ঘরে তোমার বেবিকে নিয়ে সারাদিন বাসার মধ্যে রান্না বান্না করছি, এমনি চাইও না, বুঝছো? তো এটা আর কি। তো আমাদের আসলে যে ব্যাপারটা মানে খুব বেশি হয় সেটা হচ্ছে ও ওর মতো কাজ করছে, আমি আমার মতো কাজ করছি। আসলে
দুদিনকার দুনিয়া তো ভালো থাকতে চাই, ভালো থাকাটা মানে অনেক ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। এখন আর অন্য কোনো প্রশ্ন করতে চাই না, একটা গান শুনতে চাই। আমার খুব নিজের দুটো রিকোয়েস্ট আছে, অন্য গানও আমি শুনবো আজকে, কিন্তু আমি একটু বেশি গান শুনবো গল্পের থেকে। একটা হচ্ছে আমি 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 যেন নরকবাসী হই, এই গানটা। আর একটা হচ্ছে তোরে একজোড়া নয়নে দেখে ভয় না রে মন, তোমার এবং মনির ভাই গাওয়া ছিল সেই গানটা। এবং মনির ভাই যেদিন আমাদের এই শোতে এসেছিলেন, আমি মনির ভাইকেও রিকোয়েস্ট করেছিলাম যে গানটা গাইতে হবে। এখন কোনটা শোনাবে আগে? বিচ্ছেদটাই আগে শোনাই। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্লাবন কোরাশি ভাইয়ের লেখা সুর, আমার প্রথম অ্যালবামের গান ছিল এবং খুবই চমৎকার গান। এবং আমার অলমোস্ট বোধহয় তুমি যেই যেই শোতে আসো আপু, প্রত্যেকটি শোতেই তুমি গানটি গাও, মানে যেগুলো মিউজিক্যাল শো হয় সেই শোগুলোতে। বনে বনে কোকিল ডাকে, শোনাই মধুর গান, বন্ধুর কথা মনে পড়ে কান্দে আমার প্রাণ, শত জ্বালা বুকে চেপে গো সখী, হেসে হেসে কথা কয়াবে, হেসে হেসে কথা কয়, যেন আমি নরকবাসী হই সখী রে, যেন আমি নরকবাসী হই। থ্যাংক ইউ সো মাচ। এটা তাহলে কত আগের গান শুনলাম আমরা? 2007 সালের একদম শুরুর কথা বলছো। সো অলমোস্ট 18 বছর। ভাবা যায় এতগুলো বছর। তাহলে একটু পেছনের গল্পেই ফিরে যাই, সেই ক্লোজ আপ ওয়ান, সেই তোমার প্রথম অডিশন দেওয়া, অডিশনের দিন কি ঘটেছিল, যদিও এই গল্প তুমি বহুবার বহু জায়গায় বলেছো, তারপরেও কিন্তু এই গল্পগুলো তোমার জীবনের সবচেয়ে রঙিন গল্প আমার কাছে মনে হয়। আমি আমার জীবনে হচ্ছে একদম ছোটবেলার থেকে যদি শুরু করি, তাহলে সে কুষ্টিয়ায় ফিরে যেতে হবে। কুষ্টিয়াতে অবশ্যই মাস্ট ব্যাক করতে হবে। আমার আব্বুর জীবনের প্রথম শখ ছিল যে আমার কন্যা একজন শিল্পী হবে, আর আমার ছোট ভাই জয় ও হচ্ছে ডক্টর হবে, এটা তার ইচ্ছা ছিল। তো ইচ্ছা তো থাকতে হয়, সুর তো আসলে থাকা লাগে। আমার বাবা খুব ভালো সাইজির গান করতেন, বিচ্ছেদ গান মানে গাইতেন, মানে করা একটা জিনিস আর শখ করে মনে করো গাচ্ছে, এটা একটা জিনিস। আর যেহেতু আমাদের মানে লালনের দেশ কুষ্টিয়া, সো ওইটার একটা এনভায়রনমেন্টই অন্যরকম ছিল। একদম দেখবা যে রিক্সা চালক থেকে শুরু করে সবাই গান গাইতেছে, এবং সাইজির গান কেউ না পারে, এরকম একটা ব্যাপার। তো আব্বু প্রায় প্রায় গান করতো। এবং আরেকটা ব্যাপার আমি জানি না, আমার আম্মা গান এখন মাঝে মাঝে আমার কোনো গান হলে সে শুনে, আমার আম্মা খুবই ভালো কোরআন তেলাওয়াত করতেন। এবং আমরা মনে আছে, মানে আমার যেটা মনে আছে, ঘুম থেকে ফজরের সময় যখন সবাই উঠে পড়তো, আম্মা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেন, এবং আমার সুন্দর সুরের কোরআন তেলাওয়াত শুনে উঠতাম সবসময়। তো আমার মনে হয় যে আমার আম্মা যদি গান করতেন, তার কণ্ঠটাও দারুণ ছিল। সো আসলে একটা শিল্পী তৈরি হওয়ার পেছনে ব্লাড কানেকশনের একটা ব্যাপার থাকে, না হলে হয় না, আসলে এটা হয় না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আমার মেজো কাকা খুব ভালো গান করতেন, সে আবার খুবই প্রফেশনালি গান করতেন। তো আমার মনে আছে যে আমার কাকার একবার স্টেজে ওঠার আগে একটা পান খাওয়ানো হয়েছিল তাকে, এরপর তার কণ্ঠ নষ্ট হয়ে গেছিল। কি বলো? এরপরে মানে সে আর গান গাইতে পারেনি। আচ্ছা। তো আমার পরিবারে আমার কাকা হয়তো বা একটা গানের একটা অবস্থানে পৌঁছাতে পারতো, কিন্তু সেই অপশনটা হয়ে ওঠে নাই। আমি এসেছি মানে আমাদের বংশের মধ্যে। তো
গানেই তো, গান ছোটবেলায় যতটুকু যা গান করেছি, আমাদের প্রতি মাসের 11 তারিখে অনুষ্ঠান হতো বাসায়। প্রত্যেক মাসে একটা করে গানের অর্ধেক অন্তর আমি মুখস্থ করে ফেলতাম। বাহ। এরপরে গান গাওয়া শুরু হয়। গান গাওয়ার পরে আমার চাচাতো ভাই নাহারুল ইসলাম আমাকে আমার গুরুজির কাছে নিয়ে যায়, উস্তাদ শফি মন্ডল আমার গুরুজি। গুরুজিও ওই সময় আসলে ইন্ডিয়া ছিলেন দীর্ঘদিন। আমার গুরুজির উস্তাদজির নাম হচ্ছে সাধন মুখার্জি। তো ওখান থেকে গুরুজি যখন ক্লাসিক্যাল প্র্যাকটিস করে ফিরে আসেন, তার জার্নিটা তো অনেক বড় গল্প। সৌভাগ্যকর্মে আমি তার কাছে আমার গানের হাতে কুড়ি পাই, এবং ওখানে আমি দীর্ঘদিন ক্লাসিক্যাল প্র্যাকটিস করেছি। মানে অ্যাটলিস্ট আমার 6-7 বছর গানের ক্লাস হয়েছে। একটা শিল্পীর যেমন 8-10টা ঠাট করে অ্যাটলিস্ট গান সম্পর্কে বেজমেন্টটা তৈরি করতে হয়, অতটুকু তৈরি করার পরে কিন্তু আমি ইন্ডাস্ট্রিতে এসেছি। এরপরে তো খুলনা অডিশন রাউন্ডে রেজিস্ট্রেশন করে দিয়েছে আমার মিজান মামা, এবং তারপরে আমি ওখান থেকে গান করি। এরপর তো দর্শক, দিস ইজ মাই টার্নিং পয়েন্ট, এভরিওয়ান নোজ দ্যাট। এবং এরপরে যেটা আমার হয়েছে সেটা হচ্ছে যে আমার অ্যালবাম, তারপরে দর্শকের সাথে পরিচয়, ভালো ভালো গান সৃষ্টি, এবং আরেকটা ব্যাপার আমার যেটা খুব বেশি কাজ করে, যে আমি আমার গানের জীবন থেকে, মানে আমি ওঠার পরেও আমি কিন্তু গান শেখা অফ করিনি। এরপর আমি উস্তাদ সঞ্জীবদের কাছেও 4-5 বছর আমি তালিম নিয়েছি। যে কারণে যে ফোক গান করলে যেটা হয়, যারা সবসময় বাউল গান করে তারা কিন্তু আধুনিক গান গাইতে পারে না, টোনের একটা ব্যাপার থাকে। সো টোনটা একটা জায়গায় ফিক্সড হয়ে যায়। তো আমি সেটা একদমই করতে চাইনি। আমার সবসময় ক্লাসিক্যাল গান করতে খুব বেশি ভালো লাগতো। তো যার কারণে আমি গুরুজিকে বললাম, এবং ওইভাবে আমি আমি কি এই মুহূর্তে একটা আধুনিক গান তোমার কণ্ঠে শুনতে চাইতে পারি? তাই যদি তুমি আমাকে অভয় দাও তাহলে হ্যাঁ, সম্ভব, শোনাতেই পারি। কি গান শোনাবো সেটা বলো। তোমার পছন্দের কোন আধুনিক গান? আমি শ্রদ্ধেয় মিতালি মুখার্জির একটা, ঠিক আছে, একটু শোনে। জানবে না তুমি, বুঝবে না তুমি, এই ব্যথা এই জ্বালা, জানবে না তুমি, বুঝবে না তুমি, ছিলে কাছে যখন, ছিল সবই আপন, ছিলে কাছে যখন, ছিল সবই আপন, সেই ভেবে জলে ভরে আঁখি, কেন আশা বেঁধে রাখি, কেন দীপ জেলে রাখি, কেন আশা বেঁধে রাখি। দারুণ 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 দারুণ। একটু যদি জানতেই চাই, লোকসঙ্গীতের কথা চলে এলে তো অবশ্যই ওস্তাদ শফি মন্ডলের কথা চলে আসে, আমরা সবাই জানি, আর অনেক গুণী মানুষের কথা চলে আসবে সেখানে। এই জনরা থেকে যদি বের হই, তাহলে তোমার পছন্দের শিল্পীকে দেশে এবং দেশের বাইরে? আমি আসলে সবার গান শুনি। আগে অনেক বেশি গান শুনতাম হচ্ছে লতাজি, হৈমন্তী শুক্লাদি, তারপরে সন্ধ্যা মুখোপাধ্যায়, হ্যাঁ, তারপরে আরো অনেক শিল্পী, আমি অনেক শিল্পীর গান শুনেছি, এবং মানে মান্নাদের থেকে শুরু করে গান শোনা বাদ নেই। এবং মানে সব থেকে লাগবে তোমার, বাংলাদেশেও আমি এখনো স্টেজে যদি কারো গান বেশি করি সেটা হচ্ছে রুনালালা ম্যামের। বাহ, গাওয়াই লাগে, গাইতেই হয়। তখন তো অনেক রিকোয়েস্ট থাকে, কিছু করার থাকে। তারপরে ওই যে শুরুতে স্টেশনের রেলগাড়ি থেকে শুরু করে অনেকগুলো গান করা হয়েছে, তো যার কারণে করা হয়। একটু ভক্তদের সহজ সুন্দর গল্প শুনবো। তোমার অনেক ভক্ত এবং তারা তোমার ডাইহার্ট ফ্যান। ভক্তরা তো নানান সময় মানে সেই প্রিয় মানুষটির জন্য নানান রকম পাগলামি করে। এইরকম কোনো পাগলামির গল্প যদি আজকে আমাদের সাথে শেয়ার করা যায়। পাগলামি আসলে একদম ছোটবেলার দিকে পাগলামি অনেক দেখেছি। এখন বড়বেলায় পাগলামি বলতে দর্শক তো অনেক দেখি প্রোগ্রামে, অনেক ভালোবাসা, অনেক সুন্দর সুন্দর কমেন্ট। যেমন আমার 40 লাখের দর্শকের একটা পেজ আছে, কিন্তু সেই জায়গাতে তুমি আমার পেজ ঘুরে হয়তো বা 2-3টাও নেগেটিভ কমেন্টস পাওয়াটা তোমার জন্য টাফ হবে। চমৎকার। তো এইটা আমার জন্য একটা বিরাট ভালোবাসা, এবং সেখানে আমি প্রতিনিয়ত আমার সবকিছু শেয়ার করছি। সো আমি বলবো যে দর্শকের এককালীন ভাবে একই রকম ভাবে অনেক বছর ধরে ভালোবাসাটা পাওয়া,
এটা অনেক ভাগ্যের ব্যাপার। তো নিঃসন্দেহে। এইটা আমি বলবো যেটা আমার একটা পাওয়া। এবং পাগলামিটা আসলে ছোটবেলায় দেখছি, যখন ওই যে গান করতে গিয়েছি বিভিন্ন জায়গায় দর্শক তাবিজ নিয়ে এইভাবে রেডি হয়ে চলে আসে, মানে ক্রেজি একটা হ্যাঁ, ব্যাপার হ্যাঁ, হতো। হ্যাঁ, মানে হ্যাঁ। অনেক সময় একবার আপনি কি সত্যি সালমা, মানে ওরকম অনেক কিছুই ঘটেছে জীবনে। তো বড়বেলাতে আর ওই জিনিসগুলো ঘটে নাই আসলে। ছোটবেলার কোন জিনিসগুলো তুমি এখন খুব মিস করো? সেটা পরিবার, যে কোনো খাবার দাবার, জীবন মানে লাইফস্টাইল বা যে কোনো কিছু হতে পারে। ছোটবেলার ব্যাপারটা, মানে একটা জিনিস আমি খুব বেশি মিস করি, সেটা হচ্ছে যে মানে গ্রামে তো আসলে ইয়া হয় না, মানে আমার এখনো মনে হয় যে সবকিছু যদি অফ যে হুম। শুধু এমন হতো যে আব্বা আম্মাকে নিয়ে ওই ছোটবেলাতে আসছি, গান আহা। করতেছি, ঘুরে বেড়াচ্ছি, মানে আব্বার আঙ্গুলটা ধরে আমি যে গানের ক্লাসে যেতাম, ওটা আমি এখনো মিস করি। সো মানে ব্যাপারটা এরকম যে আমার ওই টাইমগুলো ভালো লাগে। এই সময়টা আসলে খুবই অল্প টাইমের জন্য আমি জানি, আহ, কিন্তু এটা আসলে একটা মেয়ের জন্য আসলে খুব অদ্ভুত। শুধু মেয়ে না, আমার তো মনে হয় যে কোনো মানুষের জন্য, ছেলে হ্যাঁ, মেয়ে বোধ, হ্যাঁ হতে পারে, কিন্তু আমার ছেলেবেলার কাছে আমার চমৎকার বারবার থাকে। মনে হয় যে ওই ওই সময়টা অনেক মজার। আর এখন বড়বেলায় আসলে অনেক বেশি, আর নারীর জন্য তো আসলে অনেক বেশি রেসপন্সিবিলিটি। হ্যাঁ। কারণ এখন আমার সংসার, সন্তান, ক্যারিয়ার। ক্যারিয়ার, কিছু বলবো বলার আগেও 100 বার ভাবতে হয়, চিন্তা করতে হয় কোন কথায় কখন কে অভিমান করে এবং বসবে। তুমি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও মন খুলে কথা বলতে পারবে না। না, মন খুলে কথা বলার আগে চিন্তা করতে হবে যে কোন মানে থটের উপরে চিন্তা করে আমি কথাগুলো বলছি, এটা হচ্ছে ফ্যাক্ট। আর আরো কিছু বিষয় আছে যে মনে করো যে আমার না, মানে যা ভালো লাগে আমি সেটাই বলে দিই, এটা হচ্ছে আমার এটা একটা ভালো, ব্যাপার। এটা ভালো। আমি মন খুলে কথা বলছি, বাবা আমি তো কোনো অন্যায় করছি না, আমার কথা বলা হয়েছে আমি বলছি যাচ্ছি। কিন্তু একটা ব্যাপার কি যে বড়বেলায় একটা নারীর জন্য আসলে পুরোটা টাইমই, জীবনের একদম শেষ অবধি শুধু সংগ্রাম আর সংগ্রাম। এটা আমি তোমার সাথে এটাকে, আমি সম্পূর্ণ এবং একমত। এইটার জন্যই আমি বললাম যে সব থেকে মিসের জায়গাটাই হচ্ছে ওই যে বাবা মার সাথে ছোটবেলাটা, যেটা হচ্ছে তাদের আদরের মধ্যে থাকাটা। তখন কোনো মানে কোনো রেসপন্সিবিলিটি নেই, তুমি তোমার জীবনটাকে সুন্দরভাবে জীবন যাপন করতে, মানে জীবনকে যাপন করতে পারছো। আর আমি সেদিন ভাবছিলাম, আমার একটা ফ্রেন্ড বলছিল যে ছোট যারা শিশু, তাদের কেন কখনো কোনো মানে ওই অর্থে কোনো ট্রমা হয় না, বা ওরা কেন ডিপ্রেশনে পড়ে না, বিকজ ওরা তো ওই সময়টাতেই যাপন করে। ওরা পাস্ট নিয়ে ভাবে না, ফিউচার নিয়ে ভাবে না, ওরা ওই মুহূর্তে তুমি ওকে একটা খেলনা এনে দিলে ওইটাকে নিয়ে আনন্দ করবে, ওই সময়টাকে উদযাপন আমি করবে। মনে করি যে এখান থেকেও আমাদের শেখার কিছু আছে। একদম একদম। একটা বাচ্চা যখন একটা কিছু পাচ্ছে, সেটা নিয়ে যেমন আনন্দ হচ্ছে, তখন আমি মনে করি যে মানুষ কি বলবে, সে কি বলবে, ও কি বলবে, কি হবে, জীবনের কি হবে, ভাই এত আমরা অঙ্ক তো কষবেন অনেক না, ভাবতে থাকি, অনেক এত ক্যালকুলেট অঙ্ক করতে জীবনে থাকি। কষারই দরকার নাই। আপনি ভাবেন যে আপনি ঘুমাচ্ছেন ঠিক মতো কি, শান্তিতে ঘুমাতে পারছেন, শান্তিতে খেতে পাচ্ছেন কিনা, সুন্দর জীবনযাপন করছেন কিনা, সঙ্গের সাথীটা ঠিক মতো আপনার ভালোবাসতেছে কিনা, ইটস ইম্পর্টেন্ট। কারণ ভাই জীবন একটা, ভালো থাকাটা খুব বেশি প্রয়োজন। এবার আরেকটা গান শুনবো, তারপর আমরা জয়ের গল্পে যাব, তোমার ছোট ভাই। ওকে, হ্যাঁ। কি গান শুনবো বলো? ওই যে একজোড়া নয়নে। ওকে, এই গানটি লেখা এবং সুর আহমেদ ইমতিয়াজ বুলবুল বাবার। যত পারি গানটা করতে যায় মনটা কেমন জানি একটু কেমন জানি হয়ে যায়। কারণ আমি আসলেই ভাগ্যবতী, কারণ আমার বাবার পরেও যে মানুষগুলো আমাকে কন্যা স্বরূপ, অনেক মানুষ আমাকে কন্যা রূপে দেখেছেন, তারা আমাকে কন্যার মতোই ভালোবাসেন। দারুণ। তোরে এক জোড়া নয়নে দেখে ভরে না রে মন আমার, আরেক জোড়া নয়ন প্রয়োজন, এক হৃদয়ে ধরে না তোর প্রেমের ওজন আমার, আরেকটা যে হৃদয় প্রয়োজন আমার, আরেকটা যে হৃদয় প্রয়োজন। মুগ্ধ হলাম। গান শুনতে চাইলে না, গান শুধু শুনতে ইচ্ছে করে, মনে হচ্ছে যে আরো গান শুনি। বাট এই মুহূর্তে আমি একটু শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রসঙ্গে যাব। অত্যন্ত গুণী মানুষ ছিলেন তিনি, এবং সেই জায়গায় তুমি যেটা বলছিলে, তুমি অনেক ভাগ্যবতী যে তার সান্নিধ্য পেয়েছো, তিনি তোমাকে কন্যার মতো স্নেহ করতেন, ভালোবাসতেন।
তার সঙ্গে কোনো স্মৃতি যদি আজকে একটু শেয়ার করা যায় আমাদের সাথে। স্মৃতি বলতে আমার মানে আহমেদ ইমতিয়াজ বুলবুল বাবার সাথে আমার অনেক স্মৃতি আছে। বিকজ একটা ব্যাপারকে অনেক সময় থাকে না যে একটা টেলিভিশনে যে তুমি আমি অনেক ফর্মাল ইনফর্মাল কথাবার্তা বলি, হয়তো বা এখান থেকে যাওয়ার পরে তোমার সাথে আমার ওইভাবে কমিউনিকেট হচ্ছে না। টেলিভিশন পর্দায় উনি আমার জাজ হিসাবে আমাকে অনেক কথা বলেছে, কিন্তু বাস্তবে উনি যখন আমাকে মা, সন্তান, মেয়ে হিসাবে একসেপ্ট করেছে, বাস্তবেও সেটা ছিল। এবং আমাকে সবসময় গাইড করা হয়েছে। যেমন আমার ছোটবেলাতে আমাকে ফোন দেওয়া হয় নাই, আমার মামাকে সবসময় বলা হয়েছে যে ও একটা বড় না হওয়া পর্যন্ত ওর হাতে ফোন থাকবে না। তারপর আমাকে বলা হয়েছে আমার মেয়ের জন্য কোনো দিন কোনো স্টুডিও বা কোনো মিউজিশিয়ান বা কোথাও কোনো ডিরেক্টর কেউ যেন অপেক্ষা না করে, অন টাইম, অলওয়েজ টাইমিং যেন আমার মেয়ে মেনটেন করে। তোমার জন্য তুমি বসে থাকবা, কিন্তু তোমার জন্য কেন কোনো জায়গায় কমিটমেন্ট বরখেলাপ করা হবে না। অনেক কিছু বলা হয়েছে, তো সেগুলো আমি মেনটেন করে যাচ্ছি। এবং ইনফ্যাক্ট ইন্ডাস্ট্রিতে আমার কোনো শত্রু নেই। কেউ যদি আমাকে নিয়ে বাজে কথা বলে সেটা আলাদা ব্যাপার, আমার শত্রু যদি বিপদে পড়ে আমি তাকে নিয়ে পজিটিভ দুটো লাইন লিখে দিই ফেসবুকে। সো মানে ব্যাপারটা এরকম যে কখনোই আমি কাউকে নিয়ে নেগেটিভ থিঙ্কিং করি না। আমি অলওয়েজ ভাবি খুবই অল্প টাইমের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি, ইটস লাইক ট্রানজিট। আমরা একটা ট্রানজিটে কিছু কয়েক বছরের জন্য টাইমিং এর মধ্যে আছি। তারপরে এনি টাইম চলে আসবেন সামনে, এসে বলবে যে সব হইছে, চলো। হ্যাঁ, বলে কি অনেক কিছু গুছাইছেন, এবার চলেন। এই যে পুরো ক্যারিয়ার, আমাদের আজকের যে সালমাকে আমরা চিনি, ভালোবাসি, বা সালমার যে অবস্থান, এই জায়গাটাতে আসার পেছনে যদি আমি কয়েকজন মানুষের নাম তোমাকে উল্লেখ করতে বলি আজকের এই শোতে, তাহলে কাদের কথা আসবে? সবার আগে আব্বুর কথা বলবো, তারপরে অবশ্যই আমার বড় ভাই নাহারুল ইসলাম, তারপরে আসবে মিজান মামা, আমার মামার ফ্যামিলি, এবং সেই সাথে আমার মামা মামি, এবং সঞ্চয় ভাই আসবে, অনেক অনেক মানুষ আসলে। গুরুজি আছেন, গুরুজিদের কথা তো না বললেই নয়, যাদের কাছে আমি শিখেছি। সো সবকিছু মিলিয়ে এই মানুষগুলোর অবদান অনেক বেশি ছিল, এবং সেই সাথে আমার দর্শকের। দারুণ। আর ইন্ডাস্ট্রির কথা বলতে পড়লে মানে গুরুজি তো আসলে গুরুজি, তার কাছে তুমি শিখেছো। ইন্ডাস্ট্রিতে একদম শুরুর দিকে তো মানে আহমেদ ইমতিয়াজ বুলবুল বাবা আছেন। তারপরে যে মানুষগুলো আমাকে সবসময় ভালো মন্দ সবকিছু ইয়ে করেছেন, আমাদের তানভীর খান নানু ভাই, তারপরে আমাদের শওকত আলী ইমন ভাই, কবির বকুল ভাই, তারপরে আছে তো অনেক মানুষই আছে, এখন বলে শেষ করা যাবে না। তারপরে সাংবাদিকদের মধ্যে সব থেকে বেশি গাইড করেছেন আমাদের তহিদ দাদু। তো তারপরে তো জার্নালিস্ট ভাই এরা আছেনই। সো আমার যেটা মনে হয় যে আমার সাংবাদিকরা থাকে না অনেক সময় অনেক কিছু, আমার মনে হয় এই জায়গাতেও আমি অনেক বেশি স্নেহ ভালোবাসা পেয়েছি। তো সব অর্থে আমি বলবো যে আলহামদুলিল্লাহ। এখন এই পর্যায়ে এসে কখনো জীবন নিয়ে দুঃখ বোধ হয়, কোনো কিছু মানে কোনো অপ্রাপ্তি নিয়ে, যে আহা এটা হলে বোধহয় ভালো হতো, বা এটা কেন হলো না? না, অপ্রাপ্তি কিছু নেই। যা কিছু জীবনে হয়েছে আমি এটা ভেবে নিয়েছি যে এটা আমার হওয়ার ছিল, আর এটা নির্ধারিত থাকে জীবনে। মনে করো ভালো মন্দ, তোমার পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, তোমার যা কিছু হবে, ওই যে বলে না, ধরো আমাদের ইয়ে অনুযায়ী বলে না যে আরে ভাগ্যে ছিল, হ্যাঁ, এরকম একটা কথা আছে না, যে আমি যদি ওখানে না যেতাম তাহলে তো আমি মারা যেতাম না, ভাগ্যে ওটাই ছিল। বলে না, আরে আমার বাচ্চাটা যদি না বের হলো তাহলে তো রোড অ্যাক্সিডেন্ট করে মারা যেত না। তো আল্লাহ পাক সবকিছু উসিলার মাধ্যমে করেন। জীবনে যে আমরা আছি, যে অনেক সময় আমরা বলি আরে ওই মানুষটা এরকম, ওই মানুষ, এত কিছু জাজমেন্ট না করে চিন্তা করতে হবে যে অনেক কিছু আল্লাহ পাক আমাদেরকে নির্ধারিত করে দিয়েছেন, এবং সেই জিনিসগুলো আমাদের জীবনে হবেই, অবধারিত, উই কান্ট ডিনাই ইট। একদমই তাই। আবার কাজের প্রসঙ্গে ফিরে আসি, একদম শেষের দিকে রয়েছি। বিগত কয়েক মাসে আমি দেখেছি যে বেশ কিছু গান তোমার করা হয়েছে। সো আপকামিং প্রজেক্ট কি কি আছে? আপকামিং প্রজেক্টের থেকে বড় কথা যে আমার অলরেডি আরেকটা গান খুবই ভালো ট্রেন্ডিং এ চলছে, সেটা হচ্ছে সানাই, আইকে মিউজিকের ব্যানারে বের হয়েছে, আমার সঙ্গে গিয়েছে কাজী শুভ, এবং এই গানটি দুজনকে আমি খুব ডান্স করে করে পারফর্ম করতে দেখছিলাম। মনসুর সানি ভাই লিখছে গানটা, সুর এবং মিউজিক করেছেন আমাদের আহমেদ সজীব। তো এই গানটা বেশ চলছে, খুব। একটু দুলাইন শুনে ফেলি। আচ্ছা। আমি কি আর সস্তায়
তোমার সাথে মানা নালিশে বার করব আমি ডাইরেক্ট গিয়ে থানা। শুভ ভাই খুব মজা করতেছিল। শুভ ভাইয়ের প্রত্যেকটা গানের মধ্যে একটা আলাদা খুবই রিদম আছে, মজা, খুবই উনি মজার। এত মজা করে, খুব ভালো মানুষ একদম। তো মন রেখে আর যাই রে ধর, খুব মজা করতেছিল। তো আমি আসলে খুব মানে গানটা খুব ভালো লেগেছে। আইকে মিউজিককে অনেক অনেক ধন্যবাদ, মনসুর সানি ভাই, ইমদাদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। সুন্দর সুন্দর গান করতে থাকি। আমাদের ওই যে উর্বশী গানের সিঁড়িতে নতুন একটা খুব দারুণ গান করেছি, ওটা আপকামিং আছে। আচ্ছা, কিছু অডিও কাজ রেডি করা আছে আমার চ্যানেল সালমা মিউজিকেও, কিছু কাজ করা আছে, এগুলো সব সামনে রিলিজড হবে। দ্যাটস গ্রেট। সিনেমার প্লেব্যাক নিয়ে কিছু বলতে চাও কিনা? প্লেব্যাকটার মধ্যে আমি একেবারেই আসলে নেই। হ্যাঁ, নেই বলতে, যখন ফোক গান করা হয় তখনও আধুনিক শিল্পীরা গায়, যখন আধুনিক গান করা হয় তখনও আধুনিক শিল্পী দুই একজন স্পেসিফিক আছে। তো তাদেরকেও আমি অনেক ভালোবাসি এবং সবকিছু মিলে আমার মনে হয় যে সবাই সবার মতো কাজ করতে থাকি। যখন আমার হবে তখন আমি করব। আমি শুরুর দিকে তো আসলে প্রায় 20-25টা প্লেব্যাক গান করেছি যখন সিনিয়ররা বেঁচে ছিলেন। এখন ওইভাবে কাজ করা হয় না। শাকিব খানের মাটির ঠিকানা সিনেমাতেও আমি কাজ করেছি এবং গানের ওখানে পুরো আমি ছিলাম সিনেমাটার মধ্যে, একটা গান পুরো আমি লাইভ আর কি স্ক্রিন শেয়ার করেছি। তো এই যে উনি আমাদের দেশের একজন সুপারস্টার, ওনার যে এখন যে ধরনের ফিল্মে আমরা এখন বলি মেগা স্টার, হ্যাঁ, সো ওনার ফিল্মে যদি কখনো ওই টাইপের কোনো গান হয়, কখনো যদি গাইতে তোমার ভয়েসের সঙ্গে যায়, হ্যাঁ যদি যায়, তো এখন হয়তোবা ডিরেক্টর থিঙ্কিং করছে যে এই গানটা অন্য কারোর সাথে, যার সঙ্গে যাচ্ছে তার সাথে কাজ করছে। তা আমার কথা হচ্ছে একটা ছোট্ট গণ্ডির মধ্যে কাজ করছে। যখন আমার সবসময় ইচ্ছা ছিল যে অডিও বাজারে কাজ করার জন্য, যেটা হচ্ছে বড় একটা জায়গা, ওখানেই আমি কাজ করছি এবং অলমোস্ট আমার 800 গানের উপরে গান হয়ে গেছে। ইয়াংদের মধ্যে 800 গান করে ফেলছি, এটা বিরাট ব্যাপার না বলো? মাশাআল্লাহ, অনেক 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 ভালোবাসা এবং শুভকামনা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। গানের এই ধারা আর অব্যাহত থাকুক এবং তুমি আমাদেরকে আরো অনেক ভালো ভালো গান উপহার দাও আপু, সেই প্রত্যাশা। আমরা যেরকম ভাবে তোমাকে ভালোবাসি, কলিজার ভেতর থেকে ভালোবাসি, এই ভালোবাসাটা চাই যে আমাদের বানিয়া বন্ধু, আমাদের লালন কন্যাকে যেন আমরা সারা জীবন তার গানের মাধ্যমে ভালোবেসে যেতে পারি। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। দর্শকের উদ্দেশ্যে যদি বলতে হয়, সবসময় একটা কথাই বলি যে আমার পরিবারের বাইরে আপনারা আমার আরেকটা পরিবার এবং আমি জানি আমাকে আপনারা অনেক ভালোবাসেন। আপনাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। এই ভালোবাসার জন্যই আমি আজকের সালমা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন, নিজের মানুষগুলোকে ভালোবেসে সুস্থ এবং সুন্দর থাকুন। আবারও অনেক ভালোবাসা, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আবারও অনেক কৃতজ্ঞতা। গান শুনবো, তার আগে আমি একটু বিদায় নিয়ে আসছি। দর্শক কোথাও যাবেন না, বিদায় নিতে হচ্ছে আজকের মতো আইসিসিএল প্রেজেন্স টিবিএস স্পটলাইট থেকে। আমরা গান শুনতে শুনতে বাড়ি ফিরবো। কোন গান দিয়ে শেষ করবে বা তোমার পছন্দের কোনো? আমি শেষ গানটা অবশ্যই সাজির গান করতে চাই এবং আরেকটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে এই গানের মানে হচ্ছে সৃষ্টি হয়েছে আমাদের, যেতে হবে, যাওয়ার কথা অনেকেই মাঝে মাঝে ভুলে যায়। তো একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে মানে সাইজি লিখেছেন, বিনা পাকায়ে গড়িয়ে কাছি, করছো নাচানাচি, ভেবেছো কামার ব্যাটারে ফাঁকিতে ফেলেছি। আসলে কাঁচিতে একবার ধার দেওয়ার পরে যদি মনে করো যে আর ধার দেওয়া লাগবে না, তাহলে ভুল। সো যাই করো সেটার সঙ্গে কন্টিনিউয়াসলি যুদ্ধটা আসলে করে যেতে হবে। তো আমি চাই যে আমার যত কাছের মানুষরা আছে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, শত্রু ভালো থাকুক, সুন্দর থাকুক, এই দোয়াই করি। বিনা পাকালে গড়িয়ে কাছে, করছো নাচানাচি, ভেবেছো কামার ব্যাটারে ফাঁকিতে ফেলেছি মনরে, ভেবেছো কামার ব্যাটারে ফাঁকিতে ফেলেছি। জানা যাবে এসব নাচো,
কাছেতে কাটবে না যখন কারে করবে দোষে ও তোর বোচায় অস্ত্র টেনে কেবল মূর্ছ মিছামিছি ভেবেছ মারবাটারে ফাঁকিতে ফেলেছি মনরে ভেবেছ মারবাটারে ফাঁকিতে ফেলেছি। থ্যাংক ইউ Thank সো you. মাচ। ভালো থেকো।